পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এক অবিশ্বাস্য নজিরবিহীন ওলটপালট। যে দলটির নাম কদিন আগেও এ রাজ্যের সাধারণ মানুষ দূর দূরান্তেও শোনেনি, যা ছিল একেবারে প্রান্তিক এবং অপরিচিত, রাতারাতি সেই দলই হয়ে উঠল ভারতের জাতীয় রাজনীতির সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ফাটল এবার এমন এক নাটকীয় মোড় নিল, যা দেশের রাজনৈতিক ইতিহাসের এক অভাবনীয় অধ্যায় তৈরি করেছে। যদি এক বা দুজন বেরিয়ে যেত তাহলে দল বদলের আইনে হয়তো আটকে যেত, কিন্তু দুই তৃতীয়াংশ যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে দল বদলের আইন সেখানে আর চলে না। তৃণমূল কংগ্রেসের 20 জন হেভিওয়েট বিদ্রোহী সাংসদ এবার সরাসরি মিলে গেলেন এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দতিদার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা তৃণমূলের সাংসদরা এবার থেকে এনসিপিআই এর অংশ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর সঙ্গে মিলে দেশের স্বার্থে কাজ করব। এই একটি ঘোষণায় তোলপাড় শুরু হয়ে গেল দিল্লির অলিন্দ থেকে কলকাতার রাজপথে। শুধু তাই নয়, দুজন সিনিয়র এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকারকে কেন্দ্রীয় মন্ত্রীও করা হবে। সুদীপবাবু আবার বলছেন, সংবিধানগতভাবে 2/3 যখন চলে গেছে, তার ফলে আমি চাপে পড়ে নাকি ওই দলে চলে গেছি। কি অসাধারণ যুক্তি! যাই হোক, এনডিএ এনসিপিআই মিলে একটা মিলিজুলি সরকারের মতো কাজ করবে, কিন্তু 2029-এর পর এদের কি হবে? যখন 2029-এর লোকসভা ভোট হবে তখন এদের অস্তিত্ব কোথায় যাবে? আদৌ অস্তিত্ব থাকবে? অ্যাকচুয়ালি তৃণমূল দলটাকে জাস্ট শেষ করে দেবে বিজেপি, আর তার জন্য দরকার একটা এনসিপিআই। কিন্তু প্রশ্ন হলো, এই এনসিপিআই আসলে কারা? কোথা থেকে এলো এই দল? নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। নরেন্দ্র মোদী আর অমিত শাহ জুটিও তাদের বুদ্ধি, তাদের সংগঠন, প্রপার নেটওয়ার্ক, এই সব কিছুকে জাস্ট স্যালুট। কেন বলছি সেটা শুনুন। হঠাৎ করে লাইমলাইটে চলে আসা এই দলটির খোঁজ করতে গিয়ে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। নির্বাচন কমিশন বা ইসিআই এর নথি এবং রাজনৈতিক বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী দলটির একটি সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় ইতিহাস রয়েছে। এখানে সব থেকে খেয়াল করবেন এই সালগুলো বলবো। 2015 সালে কলকাতার বাসিন্দা শিউলি কুণ্ডু প্রথম ত্রিপুরার মাটিতে এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামের দলটি তৈরি করে। তার আগেই কিন্তু বিজেপি ত্রিপুরাতে সরকার গঠন করে দিয়েছে। পরবর্তীতে 2023 সালের 20 জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন থেকে এটি একটি নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দল বা আরইউপিপি, যাকে বলা হয় রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসেবে আনুষ্ঠানিক ছাড়পত্র পায়। 2026 আর 2023-এ সবকিছু কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। নির্বাচন কমিশন এই দলকে 7টি রশ্মিযুক্ত ফাউন্টেন পেনের নিব প্রতীক বরাদ্দ করেছে, আর এই দলের পতাকায় দেখা যায় সবুজ ও গেরুয়া রঙের এক অদ্ভুত রাজনৈতিক মেলবন্ধন। ধরে নিন না এটা একটা কোইন্সিডেন্ট। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই দলটি প্রথম নির্বাচনী ময়দানে নামে। মোট 7টি আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও স্ক্রুটিনিতে 4টি আসনের মনোনয়ন বাতিল হয়ে যায়, যারা মনোনয়ন দাখিল পর্যন্ত ভালো করে করতে পারত না। শেষ পর্যন্ত মাত্র 2টি আসনে লড়ে দলটির প্রাপ্তি ছিল সাকুল্যে কয়েকশো ভোট। কেউই জিততে পারেননি। ত্রিপুরা ভোটে লড়লেও এই রহস্যময় দলটির আসল শিকড় কিন্তু লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের নথিতে বলছে এনসিপিআই রেজিস্ট্রেড অফিস বা সদর দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাকরাইল এলাকার বাণীপুরে, বা কখনো হাটগাছা হিসেবেও উল্লেখ করা আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কোনো জমকালো কর্পোরেট অফিস বা রাজনৈতিক ভবন নয়, বরং জাগো বিশ্ব নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় থেকে পরিচালিত হয় এই দলের মূল রেজিস্টার্ড অফিস। তৃণমূল বিদ্রোহী সাংসদের দলবদলের পর এই সাকরাইলের এই সাধারণ বাড়িটি ঘিরেই এখন সব মানুষের ভিড় আর তুমুল কৌতূহল। একটা সামান্য রেজিস্টার্ড অস্বীকৃত দল কিভাবে 20 জন সাংসদকে নিজেদের ছাতায় নিয়ে এলো, তা বুঝতে গেলে এর চালিকা শক্তিদের জানা দরকার। এই দলটি সম্পূর্ণ দেখভাল করেন কলকাতার এক লড়াকু দম্পতি। দলটির সর্বভারতীয় সভাপতি হলেন উত্তীয় কুণ্ডু। তিনি নিজেকে একজন সমাজকর্মী, গণিতবিদ এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচয় দেন। এই জাগো বিশ্ব বিল্ডিং থেকেই তিনি জাগো বিশ্ব নামের এক বাংলা পত্রিকাও সম্পাদনা ও প্রকাশ করেন।
সাম্প্রতিক সময় সামাজিক যোগ মাধ্যমে তার বিভিন্ন পোস্ট ও রাজনৈতিক আলোচনা বেশ চর্চায় এসেছে। উত্তীবাবুর স্ত্রী শিউলি কুণ্ডু হলেন এই দলের কোষাধ্যক্ষ। পেশায় তিনি কলকাতা হাইকোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী এবং এই দলের প্রধান প্রতিষ্ঠাতা। যে দলটির বার্ষিক অনুদান খাতায় কলমে মাত্র 1,13,000 টাকা, সেই দম্পতির দলই আজ ভারতের সংসদীয় রাজনীতিতে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দলবদল বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লয়ের কঠোর নিয়ম থেকে বাঁচতেই এই নিখুঁত চাল চেলেছে বিদ্রোহী শিবির। বকলমে কে চেলেছে সেটা আপনারা বুঝে নিন। কোনো বড় দলে সরাসরি যোগ দিলে বা নতুন দল ঘোষণা করলে আইনি জটিলতা তৈরি হতে পারত। তাই একটি নিষ্ক্রিয় বা ছোট রেজিস্টার্ড দলকে বেছে নিয়ে তার সঙ্গে নিজেদের 2/3 সংখ্যাগরিষ্ঠ মার্জ বা বিলীন করে দেওয়া হলো। এর ফলে সাংসদ পদ সুরক্ষিত রইল, আবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিয়ে দিল্লির সরকারে অংশীদারি হওয়াও কিন্তু সহজ হয়ে গেল। বিগত 28 বছরের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের অন্দরে এত বড় ফাটল কখনোই দেখা যায়নি। পিসিপাড়াম ভাইপোর লড়াই এবং দলের ভেতরের অভ্যন্তরীণ ক্ষোভের ফলেই যে ঐতিহাসিক ভাঙন তা এখন পুরোপুরি পরিষ্কার। হাওড়া সাকরাইলে একটি এনজিও অফিস থেকে চলা পেন্নি প্রতীকের এই দলটির কাঁধে ভর করেই এখন দিল্লির মসনদে বিজেপির হাত আরও শক্ত করলেন বাংলার বিদ্রোহী সাংসদেরা। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের এই আভ্যন্তরীণ সংকট যত গভীর হবে, জাতীয় রাজনীতিতে উত্তীয় কুণ্ডু এবং শিউলি কুণ্ডুর এই এনসিপির ভূমিকা ততই বেশি রোমাঞ্চকর আর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার বুঝলেন দুই মাস্টার মাইন্ডের গেম প্ল্যানটা কি? এইরকম অস্বীকৃত রাজনৈতিক দল বিভিন্ন রাজ্য ও জায়গায় মোটামুটি 2-4টে করে তৈরি করাই আছে। প্রয়োজনে আমাদের দলে নেই কিন্তু আমাদের হয়ে কাজ করবে, অর্থাৎ সাপও মরল লাঠিও ভাঙল না। কোথায় এদের গেম প্ল্যান আর কোথায় অভিষেকের প্ল্যানিং? তৃণমূল পার্টিটা তো মনে হচ্ছে এবার ধ্বংসই হয়ে যাবে। যার সাথে লড়তে যাচ্ছে আগে তার ওয়েট বুঝে তারপর লড়তে যাওয়া উচিত। সব থেকে বড় কথা, তার সম্মান নিয়ে টানাটানি করে তাকে মন্তব্য করা উচিত। পিসিপাড়াম ভাইপোর লড়াই আর অভ্যন্তরীণ ক্ষোভের ফলে ঐতিহাসিক ভাঙনকে আপনারা কিভাবে বলবেন? এই অভাবনীয় রাজনৈতিক ভুলবদলকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। বিধানসভায় তৈরি হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল। আবার লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ এনডিএতে পৃথক ব্লকে সামিল হওয়ার দাবি জানিয়েছেন। তবে আইন বলছে তৃণমূল একটাই দল, আলাদা করে কোনো সাংসদ কিংবা সাংসদদের একটি অংশ আলাদা গোষ্ঠী তৈরি করে স্বীকৃতি দাবি করতে পারে না। এই মর্মে মমতাপন্থী সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদদের হাত দিয়ে একটি চিঠি লোকসভা স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ভেঙে যে কোনোভাবেই আলাদা গোষ্ঠী তৈরি করার সুযোগ নেই তা মনে করিয়ে দিয়েছেন। তবে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের নেত্রী বলে দাবি করেছেন তারা। পশ্চিমবঙ্গের পরিষদীয় দলের মতে দিল্লির সাংসদরাও মমতাকে উপদেষ্টা হিসেবে পাশে চাইছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অধিকাংশ সাংসদ বিধায়কদের একটা উদ্যোগ যে দল চলুক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা হন, দলনেত্রীর মতো ভূমিকা নিয়ে থাকুন। এদের আবেদন কোথাও আমাকে স্পর্শ করেছে, তাই সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। অ্যাকসেপ্টেড মমতা বন্দ্যোপাধ্যায়, নট অ্যাকসেপ্টেড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপদ যেন তৃণমূল কংগ্রেস আর অভিষেক ব্যানার্জির পিছন ছাড়ছে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বিশ্বস্ত ব্যক্তিগত সচিব তথা কার্যনির্বাহী সহকারী সুমিত রায়কে ঘিরে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক চরম নাটকীয় পরিস্থিতি ও আইনি টানাপোড়েন। 2026 সালের এই ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। সুমিত নাকি ফেরার, খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আবার কি আমরা বিনয় মিশ্র পার্ট 2 দেখব? কয়লা ও গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র গত কয়েক বছর ধরে ভিন দেশে। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি এখন তিনি রয়েছেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানাটুতে। কিন্তু প্রত্যর্পণ আটকে রয়েছে অন্য এক কারণে। কলকাতার বাসিন্দা বিনয় নাকি অন্য নামে রয়েছেন ওই দ্বীপরাষ্ট্রে। পরবর্তীকালে সুমিতকেও কি এমন কোনো দ্বীপরাষ্ট্রে দেখতে পাবো?
সুমিত ছিলেন অত্যন্ত অনুগত, অভিষেকের সমস্ত কথা শুনে চলতেন, সময় মেপে কাজ করতেন না, আর করবেনই বা কিভাবে। একদা শাসক শিবিরের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের আত্মসহায়ক বলে কথা, তাই দিন রাত কাজ করতেন। অভিষেক কোথায় যাবেন, কোথায় থাকবেন, কে তার সাক্ষাৎ পাবেন, সে সবই দেখভালের দায়িত্ব ছিল সুমিতের। আর সে কারণেই নাকি তার কদর ছিল সবচেয়ে বেশি। সেই প্রভাব কাজে লাগিয়ে ক্রমশ ক্ষমতাশালী হয়ে ওঠেন সুমিত। ইস্ট ক্যানাল রোডের বাসিন্দা সুমিতের সম্পত্তির পরিমাণও কিন্তু বাড়তে থাকে সমগতিতে। জমি দুর্নীতি থেকে বিধানসভা ভোটের টিকিট বিক্রি, সব রকম কাজ তার মাধ্যমে হতে থাকে। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে উঠেছে একের পর এক অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে একবার মুখোমুখি হতে হয় ইডির সঙ্গে। তৃণমূলের অন্দরে সুমিত রায় কোনো সাধারণ কর্মচারী বা পিএ নন, তিনি ছিলেন অভিষেকের ছায়াসঙ্গী এবং সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। সুমিত এবং অভিষেক কলকাতার একটি স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একসাথে পড়াশোনা করেছিলেন। পরে অভিষেক দিল্লিতে এমবিএ করতে চলে যান এবং সুমিত কলকাতাতেই এমবিএ সম্পন্ন করেন। এই পুরনো বন্ধুত্বই পরবর্তীতে রাজনৈতিক বিশ্বাসে রূপ নেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর দলে অভিষেকের ক্ষমতা যত বেড়েছে, সুমিত রায়ের গুরুত্ব ততটাই বৃদ্ধি পেয়েছিল। দলে অভিষেককে সবাই ডাকতেন বস বলে এবং সুমিতকে বলা হতো ক্যাপ্টেন। আইপিএস অফিসার থেকে শুরু করে সাংসদ, বিধায়ক সকলেই অভিষেকের সঙ্গে দেখা করতে এলে সবাইকে সুমিত রায়ের গ্রিন সিগন্যালের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। আইপ্যাকের রিপোর্টের ওপর ভিত্তি করে দলের নেতাদের পারফরমেন্স মূল্যায়ন করার কাজটিও সুমিতই সামলাতেন। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের একটি জমি কেলেঙ্কারি এবং তোলাবাজির মামলাকে কেন্দ্র করে সুমিত্রা এখন সম্পূর্ণ বিপদে পড়েছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং খড়গপুর এলাকায় জাতীয় সড়কের ধারে জাল দলিল তৈরি করে সরকারি জমি বিক্রি এবং কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ ওঠে। এই মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পুলিশই যায় সুজয় হাজরা স্বীকার করে নেন যে এই দুর্নীতির টাকার একটা বড় অংশ, প্রায় 1 কোটি টাকা, সরাসরি সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এরপরেই সুমিত রায়ের নাম মূল অভিযুক্ত হিসেবে সামনে চলে আসে। শালবনী থানার পুলিশ, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হঠাৎ গিয়ে আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হানা দেয়। পুলিশের কাছে টেকনিক্যাল ইনপুট ছিল যে সুমিত রায়ের মোবাইল টাওয়ার লোকেশন ওখানেই দেখাচ্ছে। প্রায় 2 ঘন্টা পরে ফটকের তালা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে এবং 3 ঘন্টা ধরে তল্লাশি চালায়। তবে সুমিত রায়কে সেখানে পাওয়া যায়নি, তিনি ফেরার। মেদিনীপুর জেলা আদালত সুমিত রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সুমিত রায় কিন্তু বর্তমানে পলাতক। সুমিত রায়ের এই বিপদে পড়ার পর তৃণমূলের পুরনো শিবিরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। দলের মুখপাত্র কুণিল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন, দলের কর্মীদের থেকে অভিষেককে বিচ্ছিন্ন করে দেওয়ার পিছনে সুমিত রায়ের মতো চরিত্ররাই দায়ী ছিল। আজ তার ফ্যান ক্লাবগুলো কোথায় গেল? এরাই পছন্দের জন্য দায়ী। অন্যদিকে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন, সুমিতই পর্দার আড়ালে থেকে সিন্ডিকেটরা চালাতেন এবং কোন পুলিশ অফিসার কোথায় বদলি হবেন তার টাকার বিনিময়ে সুমিত ঠিক করতেন। যেদিন সুমিতের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় সেদিনই কয়লা পাচার এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এক টানা 11 ঘন্টা জেরা করে ইডি। তার সাথে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত বিধায়কদের সই জাল করার মামলায় সিআইডি অভিষেককে দীর্ঘক্ষণ জেরা করে। তো সুমিত বা বিনয় নয়, এরকম আরও অনেক হেড তৈরি হয়েছে অভিষেকের দুর্নীতির কারখানায়। একটা সাজানো গোছানো দলকে কি করে কেলেঙ্কারি আর দুর্নীতির চক্রে শেষ করতে হয় সেটা অভিষেক করে দেখালো। 2026 সালে দেশের রাজনীতিতে এটা একটা শিক্ষণীয় বিষয় হয়ে রইল। আপনারা সবাই খেয়াল রাখবেন পরবর্তীতে এই রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায় এবং পরবর্তী ভিডিওতে আমরা সেটা জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।